প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি খবরের পেছনের খবর অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করব আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে যে 626 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। তো এই 626 জন কারা, এ বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আমার সঙ্গে আলোচনার জন্য আছেন বাংলা ভিশন ডিজিটালের চিফ রিপোর্টার সুজন মাহমুদ। সুজন মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা সুজন মাহমুদ, এই যে 626 জন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন, এরা কারা, কতটুকু আপনি জানতে পেরেছেন? বিশেষ করে আপনাকে প্রথম ভাগে জানতে চাচ্ছি যে সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে যে 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব এদের মধ্যে ছিলেন যারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। তো এরা কারা, আপনি কি জানতে পেরেছেন? আপনার কাছে কি তথ্য আছে? না ভাই, আমরা গত কয়েকদিন ধরে তো নানা রকমের গসিপ বা বিভিন্ন রকমের গুজব আমরা দেখছিলাম, অথবা বিভিন্ন ধরনের তথ্য আমাদের সামনে এসেছিল যে উনি 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 মানে এই রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন। তা আমরা বেশ কয়েকদিন ধরেই খুব ভালোভাবে চেষ্টা করেছিলাম যে আসলে কারা কারা আছে, কোনোভাবে কোনো খোঁজ পাওয়া যায় কিনা। তো এর মধ্যে আমরা বেশ কিছু নাম পেয়েছি। এর মধ্যে আছে আওয়ামী লীগের সাবেক খুব প্রভাবশালী নেতা মন্ত্রী আমির হোসেন আবুর নাম আছে, তোফায়েল আহমেদের নাম আছে, তারপর আছে ডক্টর আব্দুর রাজ্জাকের নাম আছে, নানক সাহেবের নাম আমরা শুনতে পাচ্ছি যে উনি জাহাঙ্গীর কবির নানক। সর্বশেষ ওবায়দুল কাদের যখন থেকে মানে ডিসঅ্যাপিয়ার বলা চলে এটাকে মিডিয়াতে, তারপর থেকে তো নানকই দায়িত্ব নিয়েছিলেন প্রেস কনফারেন্সগুলো করার জন্য। নানকের নাম শোনা যাচ্ছিল। তারপর নাম শোনা যাচ্ছে বাহাউদ্দিন নাসিম ওখানে থাকতে পারেন, উনিও আশ্রয় নিয়েছিলেন। এ ধরনের একটা খবর আমরা কিন্তু শুনতে পেরেছি চারদিকে বিভিন্ন লোকজনের কাছে। মির্জা আজমের নাম আমরা শুরু থেকেই শুনে আসছি, মির্জা আজম আছেন। তারপর সাবের হোসেন চৌধুরী, ঢাকার একজন এমপি, হাবিব হাসান, উত্তরার এমপি যে হাবিব হাসান। তারপর শেখ পরিবারের কয়েকজন এখানে অংশ নিয়ে মানে থাকতে পারেন, আশ্রয় নিয়ে থাকতে পারেন, যাদের নাম আমরা খুব জোরালোভাবে শুনতে পেরেছি। এর মধ্যে যুবলীগের সাবেক মানে বর্তমান সভাপতি শেখ পরশ, ফজলে নূর পরশ। তারপর শেখ নাইমের নাম আমরা শুনতে পেরেছি। তারপর শেখ ফাহিম, তার যে ভাই শেখ ফাহিম, বা শেখ সেলিমের ছেলে, ইভেন শেখ সেলিমও আছেন। এই ধরনের কথা আমরা কিন্তু শুনতে পেরেছি। নাবিল ভাই, সবচেয়ে বড় এটা আমি যদি বলি যে এখানে 626 জন কিন্তু তাদের আশ্রয়ে ছিলেন। এ ধরনের আইএসপিআর থেকে আজকের যে বিজ্ঞপ্তি, এর মধ্যে একটা বিষয়, তার মধ্যে 515 জন ছিল কিন্তু পুলিশ। জি, 515 জন পুলিশ, এর মধ্যে 28 জন ছিল পুলিশের কর্মকর্তা, মানে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা একদম টপ মোস্ট সিনিয়র। এর মধ্যে 28 জন আসছে পুলিশের অফিসার, মানে সিনিয়র অফিসার। আর সদস্য যাদের বলা হচ্ছে এরা কিন্তু কোনো কনস্টেবল না, এরা কিন্তু ম্যাক্সিমাম ইন্সপেক্টর লেভেলের বা হচ্ছে এডিশনাল আইজিপি থেকে তারপরের ইন্সপেক্টর ঊর্ধ্বতন কর্মকর্তারা বেশিরভাগই। কোনো সদস্য গিয়েছে বলে আমরা শুনতে পাইনি কোথাও কোনো আলোচনায়। কনস্টেবল লেভেলের কেউ এখানে যায়নি। তো বেশিরভাগই ইন্সপেক্টর থেকে উপরের পর্যায়ের লোকজন, আইজিপির নিচে। আইজিপি নামও আমরা শুনছি যে উনি এখানে আছেন, মানে তৎকালীন আইজিপি আব্দুল্লাহ আল মামুন সাহেবের কথা বলছি। উনি এবং তৎকালীন তার ডিএমপির কমিশনার, সে নামও শোনা যাচ্ছে, হাবিবুর রহমান সাহেব, ওনাদের নাম শোনা যাচ্ছে। তা আমরা এটা বিভিন্ন ওনার নামও শোনা যাচ্ছে। তা এই গসিপগুলো, হারুনুর রশিদ, আলোচিত হারুনুর রশিদ, উনি কি আছেন? ওনার নাম শোনা যাচ্ছে, উনি আছেন। কিন্তু বিপ্লব কুমার সরকার বলা হচ্ছে যে উনি হয়তো বা নেই, উনি ওনার মতো করে অন্য কোনো জায়গায় সেফ, মানে ওনার মতো করে নিরাপদে থাকার চেষ্টা করছেন, অথবা অনেকেই বলছেন যে উনি দেশে আছেন, এখন কোথাও পালাতে পারছেন কিনা এটা কেউ নিশ্চিত হতে পারেননি। তবে রাজনৈতিক নেতাদের মধ্যে আমরা খুব জোরে সোরে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম শুনতে পাচ্ছি যে উনি এখানে আছেন, সেনানিবাসে আছেন। আচ্ছা, শোনা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি খুবই আহত। হ্যাঁ, এটা আমরাও শুনেছি যে উনি যখন সেনানিবাসে আশ্রয় নিতে যান, এই সময় ক্ষুব্ধ জনতা তাকে ধরে ফেলে। ওই অবস্থায় সে আহত হয়েছিলেন। পরবর্তীতে সেনানিবাসে যখন উনি আশ্রয় পেয়েছেন, তখন তার চিকিৎসা চলছে, এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরাও শুনেছি যে উনি খুবই গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। এই পর্যন্ত আমরা শুনেছি। আর রাজনৈতিক ব্যক্তি, এর আগে আমরা বেশ কিছু রাজনৈতিক আলোচিত ক্যারেক্টারের নাম যেগুলো সবসময় সামনে এসছেন, এদের নাম এখন পর্যন্ত একটা বিষয় নাবিল ভাই, যে কেউ এতটা নিশ্চিত হয়ে বলতে পারছে না যে আসলে এখানে কারা কারা আছে। যেহেতু অফিসিয়ালি কারো নাম বলা হচ্ছে না, তারাও বলছে না। সুতরাং সে জায়গা থেকে অনেকের নাম আমরা আলোচনা করতেই পারি, কিন্তু এটা বলাটা খুব বেশি শোভন হবে না।
আবার একটা গুজব type-এর। গুজব টাইপের হবে। সুতরাং আমরা এই গুজব তথ্যের সব তথ্যসূত্র অত স্ট্রং না, অত স্ট্রং না। আর মানে স্ট্রং থাকলেও যেহেতু তারা অফিসিয়ালি ঘোষণা দিচ্ছেন না, সুতরাং আমরা ঘোষণা পর্যন্ত আই হোপ যে আমরা খুব তাড়াতাড়ি এই ঘোষণাটা পাবো যে আসলে কারা কারা তাদের আশ্রয়ে ছিলেন। আমরা শুনেছি এখানে পরিকল্পনা মন্ত্রী উনি নাকি একদিন অবস্থান করে পরবর্তী দিন ওনার বাড়িতে নিরাপদে আছেন। মান্নানের কথা বলছেন। আব্দুল মান্নানের কথা, উনি একদিন ছিলেন। তারপর এখানে ধরে নেওয়া হচ্ছে প্রথম সারির যে আলোচিত আরাফাত, মোহাম্মদ আলী আরিফাত ছিলেন। তারপর এখানে হানিফ সাহেবের নাম শোনা যাচ্ছে জোরসোরেই, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ওনারা তো সাবেক না, ওনারা বর্তমানই আছেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হানিফের নাম শোনা যাচ্ছে। এছাড়াও এখানে কিন্তু 5 জন বিচারপতির নাম উল্লেখ, মানে বিভিন্ন সূত্রে 5 জন বিচারপতির কথা তারা আকার ইঙ্গিতে বলেছেন যে 5 জন বিচারপতি এখানে তারা আশ্রয় নিয়েছেন। সেখানে আমরা যেহেতু আদালত সূত্রে তাদের সাথে আমরা কয়েকদিন ধরেই আমরা জানতে পেরেছি যে তৎকালীন প্রধান বিচারপতির এরপর থেকে খোঁজ নাই, ওবায়দুল হাসান। তা ধরে নেওয়া হচ্ছে যে উনি এখানে আছেন। পাশাপাশি ওই সময় একটা শিক্ষার্থী হত্যা গণতদন্ত কমিশন করা হয়েছিল, সেটা চেয়ারম্যান হিসেবে দেয়া হয়েছিল ওই সময়কার বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান সাহেব, উনিও ওখানে থাকতে পারেন ধরে নেওয়া হচ্ছে, তারা বলছেন। তারপর আরেক বিচারপতির নাম জোরে সোরে শোনা যাচ্ছে, যে কিনা যাকে একসময় বলা হতো যে ছাত্রলীগের বিচারপতি বা নেতা থেকে বিচারপতি হয়েছেন। এগুলো কিন্তু বিচার অঙ্গনের সবার মুখে মুখে যে তারা এখানে আশ্রয় নিয়ে, এনায়েতুর রহিমের কথা বলছি আমি, যে তারা আশ্রয় নিতে পারেন, মানে এই ধরনের কথাগুলো শোনা যাচ্ছে। তবে হয়তো বা খুব তাড়াতাড়ি, মানে এটা আমার কাছে মনে হলো যে একটা বিষয় খুব তাড়াতাড়ি এটা সামনে আসবে যে আসলে কারা কারা এখানে ছিল। এখন তো হত্যা মামলাগুলো হচ্ছে, কারণ আসামিরা যদি সেনানিবাসের ভিতরে থাকে সেটা আসলে আমাদের দেশের সার্বভৌমত্ব বলেন, আবার সবকিছু মিলে নিরাপত্তা জনিত কোনো সব বিষয় মিলে শোভন হবে না। এই কারণেই আমার কাছে মনে হয় যে সেনা সদর থেকে যে সিদ্ধান্তটা নিয়েছেন, অথবা তাদেরকে নিরাপদ আশ্রয়ে বা তারা তাদের মতো করে বের পেয়ে গেছেন, সবকিছু মিলে এটা ভালো হয়েছে সব মিলে। এখন আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি তাদের নামগুলো বের হয়ে আসবে যে তারা এখানে কারা কারা ছিলেন। আচ্ছা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও ওখানে সেফ হাউসে ছিলেন বা আছেন, এরকম একটা গুজব আছে। আপনার কাছে কোনো তথ্য কি আছে? এটা বলা চলে এখন পর্যন্ত কেউ খুব বেশি মানে কি বলা চলে নিশ্চিত হতে পারছেন না যে আসলে উনি কোথায়। আমরা শুনেছি যে গত কয়েকদিন আগে একটা খবর সব জায়গায় ছড়িয়ে পড়েছিল যে ওবায়দুল কাদের সহ, সেখানে পলকের নামও শোনা যাচ্ছিল, তা ওবায়দুল কাদের সহ 25 জনকে যশোর ক্যান্টনমেন্টে তারা আশ্রয় পেয়েছেন। তা যশোর ক্যান্টনমেন্ট ঘিরে তো একটা, আপনি জানেন যশোর ক্যান্টনমেন্টের যে জিওসি ছিলেন উনি একসময়কার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্টার্ন মিলিটারি সেক্রেটারি ছিলেন। তা সে কারণে তার খুব কাছের লোকজন ছিলেন এরা। তা তারা ধারণা করা হচ্ছিল তারা হয়তো বা খুব সীমান্তের কাছাকাছি গিয়ে উপায় অন্তর না দেখে হয়তো বা এদিকে। আবার গতকালকে শুনলাম যে না, উনি ওনার মতো করে আগেই সিঙ্গাপুরে গিয়েছেন। তা এখন পর্যন্ত এই বিষয়টা তারাও যারা বিদেশে গিয়েছেন, 2-1 যারা গিয়েছেন, তারাও বিষয়টা নিশ্চিত করতে পারছেন না, কারণ সেখানকারও তো কিছু ইস্যুস তাদের রয়েছে। এর সাথে বাংলাদেশে যারা আছেন তারা যেহেতু মানে আত্মগোপনে আছেন, সেটা সেফ হাউসেই হোক অথবা হচ্ছে অন্য যে কোনো জায়গায় হোক, তাদের মতো এই জায়গা থেকে তারাও কিন্তু তাদের উপস্থিতিটা জানান দিচ্ছে না। তবে এটা জোরে সোরে শোনা যাচ্ছে যে ওবায়দুল কাদের সহ 25 জন আশ্রয় নিয়েছিলেন যশোর ক্যান্টনমেন্টে। আচ্ছা, এখানে অনেকে আবার বলেন যে ওবায়দুল কাদের সাহেব আগেই দেশ ছেড়েছেন, যেহেতু সরকার পতনের ঠিক আগের দিন 4 তারিখ আওয়ামী লীগের পক্ষ থেকে যে ব্রিফিং করা হয়েছে সেখানে ব্রিফ করেছেন জাহাঙ্গীর কবির নানক। এটা আমরাও তাদের যে প্রেসিডিয়াম মেম্বার জাহাঙ্গীর কবির নানক, এই 3 তারিখ পর্যন্ত প্রতিদিন ওবায়দুল কাদের সাহেব নিজেই ব্রিফ করেছেন এবং নানা রকম ধমক, হুমকি টুমকি যা দেওয়ার দিয়েছেন, কখনো নরম কখনো গরম সুরে উনি কথা বলেছেন। কিন্তু হঠাৎ করেই সরকার পতনের ঠিক আগের দিন ব্রিফ করলেন জাহাঙ্গীর কবির নানক। এটার থেকে সন্দেহ ঘনীভূত হয়েছে যে ওবায়দুল কাদের সাহেব হয়তো 4 তারিখ রাতে অথবা 5 তারিখ ভোরের দিকে দেশ ছেড়ে থাকতে পারেন, অথবা
উনি হয়তো কোনো আত্মগোপনে চলে গেছেন। না ভাই, আপনি জানেন যে আন্দোলনের যখন একদম শেষের দিকে, ঠিক সেই সময় দুইটা ছবি ভাইরাল হয়েছিল। একটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপস সাহেব, বেস্টার ফজলুর তাপস, তৎকালীন মেয়র, আরেকটা ওবায়দুল কাদের, এই দুইজন তারা বিদেশে যাচ্ছেন, মানে বিমানের ছবি ভাইরাল হয়েছিল। সে কারণে আমি ওই সময় তাপসের খুব ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সভাপতিকে আমি ফোন করেছিলাম যে আপনার নেতা কোথায়, মানে উনি বিদেশে গিয়েছেন, ঘটনা কতটুকু সত্য। তা আমাকে একটা ছবি পাঠালো যে না, আমি এখনো নেতার পাশে, বাসাই সেটা। তো তারপরের দিন তো সরকারের তাদের পতন হয়ে গেল, সুতরাং তাদের আর কোনো খবর নাই। কিন্তু তখন পর্যন্ত এই ছবি, আমার সাথে আরো সাংবাদিক ছিল, তারা বললো যে এটা হতে পারে তাদের একটা ট্রিক্স, তারা আগে থেকে এই ছবিটা তুলে রেখেছে, আগের কোনো ছবি ছড়িয়ে দিয়েছে। ঠিক একইভাবে ওবায়দুল কাদেরের যে ছবিটা, এই ছবি অনুসারে আমরাও খোঁজ খবর নিতে চাচ্ছিলাম, তখন বিভিন্ন জনের সাথে আমরা কথা বলেছিলাম। তার পিয়ার, আমি এক সময় তাদের যখন মাঠে রিপোর্টিং করতাম তখন আমি যোগাযোগ বিটে খুব বেশি গিয়েছিলাম, সুতরাং তার পিয়ারও, এক্স পিয়ারও বা হচ্ছে রানিং যারা ছিল তাদের অনেকের সাথেই যোগাযোগ করার আমি চেষ্টা করেছি যে আপনার নেতা কোথায়। কিন্তু তারা এমনভাবে কথা বলেছে, তাদের কথাগুলো শুনে আমার কাছে খুব সন্দেহজনক মনে হয়েছে যে আসলে হয়তো উনি আগে গেছেন। ঠিক তারপর আপনি যেটা বললেন যে তারপরের দিন থেকেই কিন্তু যত রকমের প্রেস কনফারেন্স বা মিডিয়া ফেস, এটার দায়িত্ব নিয়েছেন জাহাঙ্গীর কবির নানক। সুতরাং ধরে নেওয়া হচ্ছে যে উনি হয়তোবা এই কিছু আঁচ করতে পেরেছিলেন যে সম্ভবত তারা খুব বেশি দিন থাকতে পারবেন না। আচ্ছা, তো এক্ষেত্রে 626 জনকে যে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল, বিষয়টা খুব দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে সেনাবাহিনী। আসলে তখন যদি এতগুলি মানুষের জীবন বিপন্ন হওয়ার শঙ্কার মধ্যে থাকতো বা কিছু এরকম জীবন বিপন্নকারী ঘটনা ঘটতো, তাহলে তো দেশের পরিস্থিতি আরও খারাপ হতে পারতো। তো এক্ষেত্রে আপনি কি মনে করেন সেনাবাহিনীর যে ভূমিকাটা, এটা? আমি তো মনে করি এটা অসাধারণ ভূমিকা। কারণ হচ্ছে আমি শুরুতে আপনাকে বলছিলাম যে এক জনগণের এক সময়কার আস্থার জায়গা ছিল সেনাবাহিনী। সেই আস্থার জায়গা ঠিক এবারও এই জায়গাটাই, তাদের যে আস্থার জায়গায় আছে সেই পরিচয়টা দিয়েছে কিন্তু সেনাবাহিনী। পাশাপাশি খুবই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। পাশাপাশি আপনি দেখবেন যে বেশ কিছু ঘটনা, ছোট ছোট ঘটনা ঘটেছে, যেই ছোট ছোট ফুটেজ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে, সেখানেও দেখা যাচ্ছে সেনা অফিসাররা ছোট ছোট ঘটনার সাক্ষী হয়েছে। তারাও কিন্তু খুব ধৈর্য, দায়িত্বশীলতার যে আলাদা একটা পরিচয়, সেটা কিন্তু দিয়েছে তারা। যেমন গতকালই একটা ঘটনা ঘটেছে, ক্যাপ্টেন আশিক শাহবাগ থানায় যে ঘটনাটা ঘটলো, খুবই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে এবং খুবই ধৈর্যের পরিচয় দিয়েছে। হ্যাঁ, তো এটা তো আজকে সোশ্যাল মিডিয়াতে, এবং আমরা দেখলাম আজকে সেনা প্রধান তার সাথে সাক্ষাৎ করেছেন এবং তাকে, এটা আসলে ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, দুইজনের কাজটাই কিন্তু, সে ক্যাপ্টেন আশিক যেমন দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, ধৈর্যের পরিচয় দিয়েছে, সেনাপ্রধানও তাকে অ্যাপ্রিসিয়েট করে, তাকে উৎসাহিত করে সবার মধ্যে একটা বার্তা পৌঁছে দিয়েছে। এটা ঠিক বলেছেন। পাশাপাশি আপনি এর আগে বলছিলেন যে যাদের কিন্তু প্রাণ নাশের হুমকি, অথবা হচ্ছে মনে হচ্ছিল যে তারা বাইরে থাকতে পারবে না, তাদেরকে মেরে ফেলা হবে, তাদেরকেও কিন্তু এখানে নিরাপদ আশ্রয় দিয়ে সবার আগে তাদেরকে সেফ করেছে। তারপর তাদের বিচার বা বাংলাদেশের ল অনুসারে যে বিচার হবে, সেই বিচারের মুখোমুখি তো তাদের হতে হবে। এ কারণে আমার কাছে মনে হয় যে সেনাবাহিনী এক অর্থে আন্দোলনকারীরা যখন খুব বেশি একদম অ্যাগ্রেসিভ ছিল, সারা দেশে যখন খুবই সবাই মিলে খুবই উত্তেজিত পরিস্থিতির সময় সেনাবাহিনী তাদেরকে শান্ত রেখেছে, একটা আস্থার প্রতীক হয়ে এসেছে। পাশাপাশি যারা ভিকটিম, শেষের দিকে যারা ভিকটিম ছিল, অথবা বলি যারা এইটার ঝুঁকিতে ছিল, জীবন যাদের ঝুঁকিতে ছিল, প্রাণনাশের ঝুঁকিতে ছিল, তাদেরকেও আশ্রয় দিয়েছে। সব মিলে আস্থার যে একটা মূর্ত প্রতীক, এই মূর্ত প্রতীকে কিন্তু পরিণত মানে ঠিক শেষ বেলাতেও হয়েছে। হ্যাঁ, এখানে বলা যায় যে ক্ষমতার পালা বদলের সময়ও বাংলাদেশ সেনাবাহিনী খুব দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তারা ক্ষমতার অংশীদার হয়নি, কিন্তু তারা ঠিকই মাঝখানে কয়েকদিন এক সরকারবিহীন পরিস্থিতি ছিল, তখনও আর্মি খুবই দায়িত্বশীলভাবে অ্যাক্ট করেছে, রিয়্যাক্ট করেছে সব জায়গায়, এবং এখন পর্যন্ত থানাগুলোতে তারা কার্যক্রম সচল রেখেছে। আজকেও আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে আসলাম, দেখলাম যে সেনাবাহিনী পাহারা দিচ্ছে, আগে যেখানে পুলিশ বা না। এটা কিন্তু মানে খুব একটা রিমার্কেবল একটা বিষয় যে একসময় এই পুলিশ যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে, তাদেরকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাদের নিজেদের থানা বাঁচাইতে হচ্ছে।
এবং প্রত্যেকটা জায়গায় এরকম শুধু থানাগুলো না, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু সেনাবাহিনী তাদের টহল বলেন বা তাদের পাহারা বলেন, তারা এটাকে নিয়োজিত রেখেছে। পাশাপাশি একটা সময় সরকারবিহীন যখন ছিল, সেই সময় কিন্তু সবার আস্থার একটা জায়গা ছিল সেনাবাহিনী। যে কোনো জায়গায় আপনি জানেন যে হচ্ছে রাত হলেই ডাকাতির একটা আতঙ্ক ছিল, চারদিকে এই ধরনের একটা বিভিন্ন রকমের খবর আমরা শুনতে পেতাম যে অমুক এলাকায় ডাকাতি হচ্ছে, অমুক এলাকায় ডাকাতি হচ্ছে। সেখানেও কিন্তু আমাদের অভিযোগ জানানোর জায়গা বা সাহায্যের প্রার্থনার জায়গা সেটাও ছিল তারাই। সব কিছু মিলে আমার কাছে মনে হলো যে সর্বশেষ আমাদের আস্থার যে জায়গাটা, সেই আস্থার জায়গার মর্যাদাটা সেনাবাহিনী রাখতে পেরেছে এবং সেই প্রতীক হিসেবেই তারা থাকতে পেরেছে। এখানে আমি একটা তথ্য আপনাকে দিতে চাই, সেটা হচ্ছে আপনি জানেন যে আমার বাড়ি হচ্ছে কুয়াকাটায়, মফস্বলে একটা। সেখানে আমি গতকালই সেখান থেকে আসলাম। সেখানে শুনেছি যে যারা এই পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছিল, যে প্রতিপক্ষের উপরে হামলা, দখল, পাল্টা দখল, এরকম ঘটনা তো ঘটেই থাকে। প্রথম দিন 5 তারিখ রাতে দু একটা ঘটনা ঘটেছে, কিন্তু তারপর থেকে সেনাবাহিনী, কেউ যদি কল করে সেনাবাহিনীকে উপজেলা লেভেল পর্যন্ত তাদের এখন গঠন করেছে, মোতায়েন আছে, এবং তাদেরকে কল করার উইদিন শর্ট টাইম সেনাবাহিনী সেখানে হাজির। যেটা যত তাড়াতাড়ি আগে পুলিশ পাওয়া যেত না, তার চেয়ে অনেক দ্রুত সেনাবাহিনী রেসপন্স করছে, একদম মফস্বল পর্যায় পর্যন্ত। যার কারণে দেশে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এত বড় পরিবর্তনের পর, একটা সরকারবিহীন অবস্থার মধ্য দিয়ে যাওয়ার পরেও আসলে আমাদের দেশের মানুষ বেশ প্রায় নিরাপদই আছেন, নিরাপদই আছে, যদিও কিছু সংখ্যা এখনো রয়ে গেছে। মানে যুদ্ধের পরে এখন পর্যন্ত কিন্তু এরকম কোনো ঘটনা তৈরি হয়নি যেখানে সরকার ছিল না দেশে। একমাত্র যুদ্ধের সময় তখনও বলা চলে প্রবাসী সরকার ছিল বা মুক্তিযোদ্ধাদের একটা ভালো নিয়ন্ত্রণ ছিল, কিন্তু এই সময় এসে কিন্তু কয়েকদিন সরকারবিহীন ভাবে আমরা একটা দেশ পরিচালনা হয়েছে। 5-6-7 তারিখ হলো সরকার, বোধহয় নতুন সরকার এসেছে। তা সবকিছু মিলে এই টোটালটার নিয়ন্ত্রণ কিন্তু তারা যেভাবে সামলিয়েছে, পাশাপাশি কারোর মধ্যে এক্সট্রিম কোনো কিছু হয়নি। আবার এই সময়টা আমরা বরাবরই এর আগে আমরা দেখেছি সেনাবাহিনীর প্রতি লোকজনের একটা সর্বশেষ একটা ভয় থাকে যে তারাই আবার কিনা জেকে বসতে যাচ্ছে বা এই ধরনের মানে ল্যাঙ্গুয়েজ, ক্ষমতার অংশীদার হয় কিনা মানুষ বলতো আর কি, যে তারা এই ধরনের ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করতো, কিন্তু সেই জায়গাগুলো অথবা তাদের নিয়ে এই ধরনের কথা বলারও সুযোগ কিন্তু এবার রাখেনি। আচ্ছা, সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে সাবেক ডিবি প্রধান হারুন সম্পর্কে, উনি কোথায় আছেন, এই সম্পর্কে মানুষের একটা কিউরিওসিটি আছে। এই সম্পর্কে কোনো তথ্য কি ওনার সম্পর্কে আছে আপনার কাছে? এটা শুরু থেকেই আমাদের কিউরিওসিটির জায়গা ছিল, আসলে হারুন কোথায় আছে। আপনারা জানেন যে কয়েকদিন আগে একটা ছবি ভাইরাল হয়েছিল, অনেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে ধরে নেওয়া হচ্ছিল যে এটা হারুন, সবাই বলছিল যে এটা হারুন, আবার অনেকে বলছিল না এটা গোলাম রব্বানী। তা আসলে এটা হারুন গোলাম রব্বানী দুই জায়গা থেকে কেউ, তাদের পরিবারের লোকজন তো অবশ্যই আছে, পরিবারের লোকজনের পক্ষ থেকে কিন্তু কেউ এই বিষয়টা নিশ্চিত করেনি যে আসলে উনি নয় অথবা উনি। তবে হারুনের সম্পর্কে আমরা শুরু থেকেই বিশেষ করে সেনানিবাসে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, মানে খুব বেশি কিউরিয়াস ছিলাম আমরা এটাতে হারুন কোথায় আছে। তা আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি হারুন সেনাবাহিনীর আশ্রয়, মানে তাদের এখানে আশ্রয় নিয়েছিলেন। আচ্ছা, এছাড়া আমরা জানি যে কিছু সরকারি সাবেক এবং বর্তমান কর্মকর্তারাও ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়ে থাকতে পারেন, যেটা সেনাবাহিনীর যে প্রেস রিলিজ আইএসপি থেকে বলা হয়েছে সেখানেও উল্লেখ আছে যে বেসামরিক কর্মকর্তা, মানে 19 জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা। তো এখানে ধরা হচ্ছে যে সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি, ওনাকে পাওয়া যাচ্ছে না, তোফাজ্জল হোসেন মিয়া, উনি সহ ওনাদের সচিব লেভেলের 4-5 জনের নাম আমরা শুনতে পাচ্ছি। যেহেতু আমরা এখনো তথ্যটা নিশ্চিত হতে পারছি না, যার কারণে নামগুলো বলাটাও সমীচীন হবে না, তবে আমরা শুনেছি যে মিনিমাম 5 জন সচিব এখানে আছেন। মানে কবির বিন আনোয়ারের নামও, উনি সাবেক সচিব, ওনার নাম শোনা যাচ্ছে, কবির বিন আনোয়ার আছেন, পাশাপাশি ওনাদের সাথে ওই সময়কার কয়েকজন এপিএসও আছেন। মানে সবকিছু মিলে তারা যে কথা বলেছেন যে প্রায় 19 জনের একটা সংখ্যা তারা দিয়েছেন যে অসামরিক কর্মকর্তা, সিনিয়র কর্মকর্তা, এর মধ্যে 5 জন সচিবের নাম শোনা যাচ্ছে, সাবেক কয়েকজন সচিব আছেন, এর সাথে তাদের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের পিএস ছিল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কয়েকজন এখানে আছেন। আচ্ছা, এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ 12 জন, এখন কোনো ভিসি প্রভিসি এই লেভেলের লোকজন কি ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন কিনা, এটা ছিলেন কিনা, ওনারা তো এখন নাই। এটা আসলে অন্য
দিকের নজর রাখতে রাখতে আমরা আসলে ভুলে গেছিলাম যে হচ্ছে তাদের নজর রাখতে হবে, কারণ শিক্ষার্থীরা ধরে নেওয়া হচ্ছিল শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে একটা খুব ভালো মেলবন্ধন থাকার কথা, কিন্তু এতদিন সেটা ভিন্ন রকমের একটা নজির তৈরি হয়েছে দলীয়করণের কারণে। তা সবকিছু মিলে আমরা কিছু গুরুত্বপূর্ণ যারা আলোচিত কিছু যারা ক্ষমতার অপব্যবহার করেছেন, আমরা ধারণা করে নিচ্ছি এই ধরনের কিছু শিক্ষক যারা নিজেদের বাড়িতে থাকতে নিরাপদ বোধ করছিলেন না, তারা এখানে আশ্রয় নিয়েছিলেন। এবং আমরা শুনেছিলাম যাদের কথা, তা এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হারুন রশিদ, ওনার নাম আমরা শুনেছিলাম খুব জোরে সোরেই। তারপর কিছুদিন আমরা শুনেছিলাম ঢাকা ইউনিভার্সিটি ভিসি, ওনার নামও শুনেছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা মাকসুদ কামাল, কিন্তু আমরা এটা নিশ্চিত হতে পারিনি যে আসলে উনি ছিলেন কিনা। তারপর আমরা যেমন জাফর ইকবালের কথা আমরা শুনেছিলাম যে উনিও গিয়ে থাকতে পারেন, এরকম অনেকের নাম আমরা শুনেছিলাম। কিন্তু এখন এই সময় একটা টালমাটাল সিচুয়েশনে যেটা ছিল, সবাই তথ্য নিয়েই খেলতো, তথ্যগুলো থেকে যে যার মতো করে কেউ গুজব আকারে ছড়িয়ে দিত, অথবা হচ্ছে কেউ এটাকে গোপন রাখতো। তা সবকিছু মিলে এখানে তারা একটা ওভারঅল একটা ছোট 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 হিংস দিয়ে দিচ্ছে যে এতজন শিক্ষক ছিল আমাদের মধ্যে, যেমন পুলিশ ছিল এতজন, তারপর বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল এতজন। তবে সবকিছু মিলে যাদের উপর বেশি ক্ষোভ হওয়ার কথা, সেই রাজনৈতিক ব্যক্তিত্ব, এমপি, মন্ত্রী, তাদের সংখ্যাই কিন্তু এখানে কম, তারা প্রকাশ ছিল আর কি, কম ছিল, মাত্র 24 জন, যেখানে সারা দেশে আসন 300টা, 350 মহিলা এমপি সহ 350। আমরা ধরে নিলাম যে মহিলা এমপিদের উপর মানুষের খুব বেশি ক্ষোভ না, কিন্তু এর তো অর্ধেক পুরুষ এমপি যারা ছিল, তাদের উপর তো মানুষের মানে একটা ক্ষোভের থাকতে পারে, একটা ক্ষোভের কারণ থাকতে পারে। অর্ধেকও তো এখানে আসেনি, তার মানে সব ক্ষোভ গিয়ে উপরে পড়েছিল পুলিশ এবং আমলা বা সরকারি কর্মকর্তা কর্মচারী, ইভেন শিক্ষকও। এত শিক্ষক তো এখানে যাওয়ার কথা না। এবং এখানে ইন্টারেস্টিং একটা তথ্য আছে, পরিবার পরিজন 51 জন পরিবার পরিজনের, তার মধ্যে স্ত্রী আছে, শিশু আছে 51 জন। এই সংখ্যাটাও কিন্তু কম, এই সংখ্যাটা অনেক বেশি, কারণ তারা তো তাদের পরিবারকে বাইরে রেখে যেতে মানে নিরাপদ বোধ করছিল না। তার মানে এই পরিবারের সদস্যরাও এই দুর্নীতি অনিয়মের সাথে যুক্ত ছিলেন। এটা অবশ্যই, কারণ প্রত্যেক সবকিছুর অন্যায় কিন্তু শুরু হয় পরিবার থেকেই, এবং শিক্ষাটাও শুরু হয় পরিবার থেকে। আমার কাছে যেটা মনে হয়, আপনি জানবেন যে মানুষ কিন্তু বলে যে হচ্ছে উনি কোন বংশের ছেলে, তার মানে বংশ পরিবার থেকেই, বংশ থেকেই পরিবার। তা আমরা যদি পরিবার থেকেই যদি আমরা প্রশ্নটা উঠাই যে আপনার বেতন কত, অথবা হচ্ছে আপনার এই হচ্ছে আপনার স্যালারি, সেক্ষেত্রে আমার এই ফ্ল্যাট আপনি 10 কোটি টাকা কিভাবে আপনি বস্তায় বোঝে কিভাবে টাকা রাখেন। তো সুজন মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আশা করি আপনি যে তথ্যগুলো দিয়েছেন এর থেকে কিছুটা ধারণা দর্শকরা পাবেন যে আসলে কারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন এবং কারা এখনো আছেন। ভাই, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, বাংলা ভিশনের সঙ্গেই থাকুন।